তুলছো? দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে, 3 কেজি ও 5 কেজি ভরের দুটি লোহার বল মুখোমুখি স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড ও 6 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে চলতে শুরু করলো। বল দ্বয়ের আদি বেগ কত? তাহলে তুমি চিন্তা করো, ধরো এটা একটা বল, এটা একটা বল। তো দুইটা সংঘর্ষ হয়েছে, বিষয়টা কেমন বলা আছে, এই দুটো সংঘর্ষ হয়েছে যেহেতু, হ্যাঁ, সংঘর্ষ হওয়ার পরে এই বলটা এইদিকে, এই যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে এই বলটা এইদিকে আর আরেকটা বল এইদিকে চলে যায়। আচ্ছা, তাহলে সংঘর্ষ হওয়ার পরে যে বেগ সেটা তোমাকে দেওয়া আছে। এই পাশে বসো, এই পাশে বসো। সংঘর্ষ হওয়ার পরে যে বেগ সেটা দেওয়া আছে। তাহলে সংঘর্ষ হওয়ার পরে যে বেগ সেটাকে কি দ্বারা প্রকাশ করি আমরা? ইউ না ভি দ্বারা? ভি দ্বারা প্রকাশ করি না? ভি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এটাকে প্রথম বস্তু কল্পনা করলাম, প্রথম বস্তু, আর এটাকে কি বললাম? দ্বিতীয় বস্তু। আচ্ছা, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু। তো এটাকে, এটার ভর যেটা আছে, তাহলে এটার ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করব? m1। এটার আদি বেগকে কি দ্বারা প্রকাশ করব? u1। m1 u1 দ্বারা প্রকাশ করলাম, আদি বেগ হলো u1। আচ্ছা, এর যে বেগ, শেষ বেগ, সেটাকে কি দ্বারা প্রকাশ করব? v1। আবার এটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে এর ভরটাকে আমরা প্রকাশ করলাম m2 দ্বারা, আদি বেগকে কি দ্বারা প্রকাশ করব? u2 দ্বারা। আচ্ছা, আর এর যে বেগ সেটাকে কি দ্বারা প্রকাশ করব? শেষ বেগ v2 দ্বারা। বুঝছো? তাহলে বলা আছে তোমাকে এই দুইটা লোহার বল স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা শেষ বেগের সূত্রটা বসাইতে পারি না? আমরা v1 সমান সমান কত হবে, v2 সমান সমান কত হবে, এর আগের দিন আমরা সূত্রটা দেখছি না? তাহলে লেখো, স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায়, স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায়, এখন কথা হলো, তুমি যদি বেগগুলোকে ডান দিকে প্লাস ধরো, বাম দিকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে কিন্তু, কারণ এটা বেগ হলো একটা ভেক্টর রাশি। ডান দিকে প্লাস ধরলে বাম দিকে অবশ্যই মাইনাস ধরতে হবে। এখন এখান থেকে আমরা v1 সমান সমান কি লিখতে পারি? v1 সমান সমান, বলো দেখি, v1। দেখো, আমরা যদি ডান দিকে প্লাস ধরি তাহলে v2 কে প্লাস ধরতে হবে, v1 কে কি ধরতে হবে? দেখো তো, মাইনাস ধরতে হবে না? v1 কে কিন্তু মাইনাস ধরতে হবে। আগে আমাকে বলো v1 এর সূত্রটা কি? হ্যাঁ, দুই আগে ইয়ে করতে হয় তাই না, আমাদের এই যে এইভাবে দুইটা দাগ দিয়ে নিতে হয়, দাগ দিয়ে নিয়ে উপরে হলো, নিচে হলো m1 প্লাস m2, তাই না? দুইটার ক্ষেত্রেই এখানে m1 প্লাস m2, উপরে কি হবে? m1 মাইনাস m2 ইন্টু কি? u1, তাই না? প্লাস 2m2 u2, তাই কিনা? এখন v1 কে আমরা কি ধরবো? নেগেটিভ ধরবো না? v2 কে আমরা পজিটিভ ধরতেছি, ডান দিকে পজিটিভ ধরলে বাম দিকে নেগেটিভ ধরা লাগবে। তাহলে v1 এর মানটা কত দেখো তো, এই যে 3 কেজি, এটাকে আমরা m1 ধরলাম, 2 মিটার পার সেকেন্ড, এটা কি হবে তাহলে? v1, কিন্তু বসাইতে হবে কত? -2 সমান সমান, বসাও, m1 হলো 3, -5 ডিভাইডেড বাই 3 প্লাস 5 ইন্টু উপরে কি? u1 প্লাস 3 প্লাস 5, উপরে হলো 2 ইন্টু m2, m2 এর মান কত? 5 না? 5 ইন্টু u2, u2 তো আমরা জানি না। তাহলে -3 সমান সমান, দেখো এটা হলো -2 ডিভাইডেড বাই 8, তার মানে হলো -1/4, তাই না? -1/4 u1, আর এটা দেখো কত আসতেছে? 10 ডিভাইডেড বাই 8, 10 ডিভাইডেড বাই 8 মানে কত? 5/4,
4 কিনা, 5/4 U2। এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। বুঝছো? কোথায় -3? আচ্ছা আচ্ছা, -2, এটা তো -2ই, -2, হ্যাঁ। জাস্ট উপরে দেখো -2/8 আসে, তার মানে হলো -1/4 U1, আর এখানে আসে 10/8 মানে হলো 5/4 U2। আচ্ছা, এটা গেল হলো V1 এর ক্ষেত্রে। আবার V2 এর ক্ষেত্রে আমরা সূত্র জানি, V2 সমান সমান কি সূত্র জানি আমরা? M2 minus M1 into U2 divided by M1 plus M2 plus 2 M1 U1 divided by কি M1 plus M2। তাহলে V2 সমান সমান বসায় দাও, V2 এর মান বসায় দাও, কত হবে দেখি বলো, V2 এর মান কত বসাবো? +6 বসাবো না? V2 এর মান কিন্তু +6 বসাবো। তাহলে 6 সমান সমান M2 minus M1। আচ্ছা, M2 এর মান কত বলো তো? 5 না? তাহলে 5 minus 3 into U2 divided by 5 plus 3 into U, নিচে তো কোনো U2 নেই, নিচে কেন U2? 5 plus 3 plus 2M1, M1 এর মান কত? 3, তাই না? U1 divided by 5 plus 3, অর্থাৎ এটা আসতেছে দেখো 6 সমান সমান 2 divided by 8, তার মানে কত? 1/4 U2 কিন্তু এটা, প্লাস এটা কত আসতেছে? 6 divided by 8, তার মানে হলো 3 divided by 4 into U1। এটাকে আমরা একটু সাজায় লিখবো, দেখো আগে কিন্তু U1 ছিল, তাই না? তাহলে এটাকে আমরা U1টাকে একটু সাজায় লিখবো, তাহলে এটাকে কি লেখা যায়? 6 সমান সমান 3/4 U1 প্লাস কত? 1/4 U2। এটাকে আমরা দিব 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 এবং 2 কে কিসে সলভ করব আমরা? ক্যালকুলেটর। হ্যাঁ, 1 এবং 2 সমাধান করে দেখো ক্যালকুলেটরে কিভাবে করতে হয়। মেনু বা সেটআপে গিয়ে এ তে দিবা, বলা হচ্ছে সিমultaneous ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন। সিমultaneous ইকুয়েশন যেখানে সরল রেখার সমাধান করা হয়। এখানে কি কোনো ঘাত আছে, অর্থাৎ U1 স্কয়ার বা U2 স্কয়ার, দ্বিঘাত আছে বা ত্রিঘাত আছে, সবগুলো কি একঘাতই না? তাহলে এটা বসবে হলো সিমultaneous ইকুয়েশনে। দিলাম, বলতেছে তোমার কয়টা আননোন, তোমার রাশিটা কয়টা আননোন। তাহলে আমরা U1 জানি না আর U2 জানি না, তাহলে কয়টা আননোন? 2টা আননোন, দিয়ে দিলাম 2। বলতেছে x এর মান কত, অর্থাৎ এই যে ধরো U1 এবং U2 কে আমরা x এবং y ধরে নিলাম, তাহলে U1 এর মান কত? -1/4। U2 এর মান কত? 5/4 কিনা, আর এটার মান কত? 2 কিনা, সমান সমান 2, তাহলে মানে সমান সমান 2। একটা ইকুয়েশন হয়ে গেল। আরেকটা দেখো, 3/4, 1/4, আর এটা কত? 6। আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে, একটা হলো 7 আর একটা হলো 3, অর্থাৎ U1 এর মান 7, U2 এর মান কত? 3। U1 হলো 7 মিটার পার সেকেন্ড এবং U2 হলো 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে একটু 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 এটা কি -2 দিছিলাম না 2 দিছিলাম? একটু দেখো তো, ধরো তো, -2 হবে তো এটা, ধরো তো, এই যে এটা কিন্তু -2 হবে। -2, -2 দিলে কত আসে? 8 এবং 0 আসে, 8 এবং 0 আসে। -2 দিতে হবে, কিন্তু আমি ভুল করে 2 দিছিলাম। U1 আসে 8 মিটার পার সেকেন্ড আর U2 আসে হলো 0 মিটার পার সেকেন্ড। বুঝছো? তার মানে দেখো, এটার তাৎপর্য হলো প্রথম বস্তুটা 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, দ্বিতীয় বস্তুটা স্থির ছিল। বুঝছো? তারপর সংঘর্ষ হয়েছে,
প্রথম বস্তুটা আসছে কত মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে, দ্বিতীয় বস্তুটা 8 মিটার পার সেকেন্ড বেগে করছে, বুঝছো? দেখো একটা জিনিস বলি, স্থিতিস্থাপক সংঘর্ষ দেখেই বোঝার উপায় কি? স্থিতিস্থাপক সংঘর্ষ দেখেই বোঝার উপায় হলো এদের সংঘর্ষের আগে আপেক্ষিক বেগ এবং সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ সমান হবে। সংঘর্ষের আগে আপেক্ষিক বেগ এবং সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ কি হবে? সমান হবে। যেমন একটা বস্তু স্থির, ধরো এখান থেকে আমরা একটু দেখি, u2 এটা স্থির 0, আর আরেকটা বস্তু যাচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে? u1 8 মিটার পার সেকেন্ড বেগে। দেখি বলো তো এদের আপেক্ষিক বেগ কত? প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা বা দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটা 8 মিটার পার সেকেন্ডই না? এদের আপেক্ষিক বেগ কিন্তু 8 মিটার পার সেকেন্ডই। আচ্ছা, এখন আসো সংঘর্ষের পরে এই v1 এই দিকে 2 মিটার পার সেকেন্ড আর v2 হলো 6 মিটার পার সেকেন্ড ডান দিকে, তাহলে এদের আপেক্ষিক বেগ কত? ধরো এটার সাপেক্ষে এটা বের করো অথবা এটার সাপেক্ষে এটা বের করো, যে কোনো একটা বের করো। এটাও কি 8 মিটার পার সেকেন্ড হবে না? দেখো এটার সাপেক্ষে এটা, তার মানে কি করবা? এটাকে উল্টায় দিবা, উল্টায় দেওয়ার পরে লব্ধি করবা। তো এটাকে উল্টায় দিলে কি এইদিকে আসবে না? কত সেটা? 8 মিটার পার সেকেন্ড। উল্টায় দিয়ে এখন লব্ধি করো, 8 আর 2 সরি 6 আর 2 কত? এটা তো 6, 6 আর 2 কত? 8 মিটার পার সেকেন্ড না? আগেও ছিল 8, পরেও কি 8। তারপর বুঝবা এটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ বোঝার উপায় কি একটু লিখে নাও। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের আগে আপেক্ষিক বেগ সমান সমান সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ, দেখেই বুঝতে পারবা। স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় সংঘর্ষের আগে আপেক্ষিক বেগ সমান সমান সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ। সংঘর্ষের আগে আপেক্ষিক বেগ সমান সমান সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ। দেরি কেন? বসো। এটা তোলো, তুলতেই তো বলছি। কোনটা? হ্যাঁ, টেম ভরের একটি বস্তু 2m ভরের একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো, মানে একটার ভর m আর একটার ভর হলো 2m, দ্বিগুণ। দেখাও যে সংঘর্ষের পর m ভরের বস্তুটি তার গতিশক্তির 8/9 অংশ হারায়। এবার বুয়েটে মোটামুটি এরকম একটা কনসেপ্টের একটা অঙ্ক দিছিল। অঙ্কটা অঙ্কটার কনসেপ্ট কেমন দেখো, জাস্ট একটু হালকা দেখাই দেই কনসেপ্টটা কেমন। ধরো তুমি একটা বল এইখান থেকে নিক্ষেপ করলাম, একটা বল নিক্ষেপ করলাম, তাহলে বল নিক্ষেপ করার পরে ও ভূমিতে পড়বে, ভূমিতে পড়ার পরে কি একটু শক্তি ব্যয় হয়? আচ্ছা দেখি বলো তো, তুমি যখন বল নিক্ষেপ করবা ফার্স্ট ড্রপে যে পরিমাণ ওঠে, সেকেন্ড ড্রপে অর্থাৎ আবার পরে আবার যে উঠবে ওই ড্রপে কি একই পরিমাণ ওঠে নাকি একটু কম ওঠে? কম ওঠে না? তাহলে তোমাদের এবার বলা হয়েছিল যে এই উচ্চতার একটা, এই উচ্চতায় একটা বল আছে যেটা কিনা যখন ফার্স্ট ড্রপ দেয় প্রত্যেকটা ড্রপে তার গতিশক্তির 1/4 অংশ হারায়। গতিশক্তির 1/4 অংশ হারায়, তার মানে ধরো এটা একটা ড্রপ দিল 1/4 অংশ, গতিশক্তির 1/4 অংশ হারাবে। দেন এই বলটা আবার ড্রপ দিবে, ড্রপ দিয়ে তো আর অতটুকু উঠবে না, কম উঠবে। আবার যখন ড্রপ দিবে আবার 1/4 হারাবে, দেন আবার কি হবে? আরেকটু কম উঠবে। বলছে কতগুলা ড্রপ পসিবল, মানে সর্বোচ্চ কতগুলা ড্রপ দিতে পারবে?
হ্যাঁ, তোমাকে এর বেশি ইনফরমেশন দেওয়া থাকবে না, সর্বোচ্চ কয়টা ড্রপ দেওয়া যাবে এইভাবে তোমাকে বলা হয়েছে, বুঝছো? নাও কোশ্চেন এটা লেখো, এগুলো আসবে, সমস্যা নেই, সহজ। তুলছো? বলা হচ্ছে এম ভরের একটি বস্তু 2m ভরের একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। দেখাও যে সংঘর্ষের পর এম ভরের বস্তুটি তার গতিশক্তির 8/9 অংশ হারায়। তাহলে দেখো 2m ভরের যে বস্তুটা আছে এর আদিবেগ কিন্তু আমরা জানি কত, সেটা স্থির, 0 না। বাট এম ভরের যে বস্তু এর বেগ কি আমরা জানি? জানি না কিন্তু। তাহলে ধরে নাও, ধরি এম ভরের বস্তুর আদিবেগ এম ভরের বস্তুর আদিবেগ কত, সেটা ইউ, ইউ ধরে নাও, ইউ। এম ভরের বস্তুর আদিবেগ ইউ। আরেকটা ইউ1 ধরা লাগতেছে না, কারণ আরেকটা তো জিরোই, তাই না? আচ্ছা, এম ভরের বস্তুর আদিবেগ হলো ইউ। এম ভরের বস্তুর শেষ বেগ সমান ভি ধরে নেই আমরা, ভি, ভি ধরে নেই। আচ্ছা, তোমরা চাইলে কি করতে পারো, এম ভরের বস্তুর আদিবেগকে ইউ1 ধরে নিতে পারো, শেষ বেগকে ভি1 ধরে নিতে পারো, আরেকটা বস্তুকে ইউ2 ভি2 এভাবে ধরে নিতে পারো। এটাকে ইউ1 ধরে নাও আর এটাকে ভি1 ধরে নাও, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 2m ভরের বস্তুর আদিবেগ কত? বস্তুর আদিবেগ ইউ2 দেওয়া, আমরা ধরে নেই ইউ2, সেটা হলো 0 কিন্তু, ইউ2 সমান 0। আচ্ছা, যেহেতু এরা স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি, দেখো বলছে দেখাও যে সংঘর্ষের পর এম ভরের বস্তুটি তার গতিশক্তির 8/9 অংশ হারায়। তার মানে সংঘর্ষের আগের গতিশক্তি কত দেখি বলতো? হাফ এম ইউ1 স্কোয়ার না? সংঘর্ষের পরে এর গতিশক্তি কত হবে? হাফ এম ভি1 স্কোয়ার না? সংঘর্ষের পরে তো আর বেগ তো ইউ1 থাকবে না, কি হয়ে যাবে? ভি1 হয়ে যাবে। তাহলে গতিশক্তির যে পরিবর্তন সেটা কত? হাফ এম ভি1 স্কোয়ার মাইনাস হাফ এম ইউ1 স্কোয়ার না? এটাই আমাদের বের করতে হবে। এখন কথা হলো, আমরা ইউ1 ধরে নিছি, ভি1 কি আমরা জানি? যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, এখান থেকে আমরা ভি1টা বের করবো, ভি1 আসলে কত আসে। তাহলে আমরা জানি ভি1 সমান সমান, সূত্র বসাও, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, উপরে কি থাকবে? u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। হ্যাঁ, তাহলে v1 সমান সমান m1, m1 m ভরের বস্তুটাকে আমরা u1 ধরছিলাম, তাহলে m1 কত? m ভরের বস্তু m1 এর মান কত তাহলে? শুধু m না, m মাইনাস 2m ইন্টু u1 ডিভাইডেড বাই, আচ্ছা u1 এর মান কত? u1 এর মান তো 0 না, u1 এর মান তো আছে, u1 তো ধরেই নিছি। m1 প্লাস m2 মানে কত? m প্লাস 2m প্লাস, দেখো তো এইখানে 2m2, m2 এর মান হলো 2m, বসাই দিলাম ধরো 2m, আর এটা কত? 0 না? ডিভাইড বাই m প্লাস 2m, এই পুরোটা কি হয়ে যাবে? এই পুরোটা কিন্তু 0 হয়ে যাবে, এই পুরোটা 0 হয়ে যাবে না? এই পুরোটা 0 হয়ে যাবে। তাহলে v1 সমান সমান কত আসে দেখো, উপরে m মাইনাস 2m মানে হলো মাইনাস m, নিচে হলো 3m ইন্টু কত? u1 না? দেখো তো এই m আর এই m কি হয়ে যায়? কেটে যায় কিন্তু। অতএব v1 সমান সমান, v1 সমান সমান দাঁড়াচ্ছে মাইনাস 1/3 ইন্টু u1। এটা কিন্তু আমরা v1 এর মানটা পাইলাম, v1 এর মানটা পাইলাম। লেখো, এখন আসো লেখো এম ভরের বস্তুর আদি গতি শক্তি, এম ভরের বস্তুর
আদি গতিশক্তি। আচ্ছা, এম ভরের বস্তুর আদি গতিশক্তিটা কত? ই কে ওয়ান ধরে নাও, ই কে ওয়ান সমান সমান বা ই কে ইনিশিয়াল ধরে নিতে পারো, ই কে ইনিশিয়াল বা ই কে ওয়ান ধরে নাও, সমস্যা নেই। আর ওটাকে ই কে টু ধরবো আমরা। হাফ এম ই ওয়ান স্কোয়ার না, হাফ এম ই ওয়ান স্কোয়ার, এটা হলো এম ভরের বস্তুর আদি গতিশক্তি, তাই কিনা? আচ্ছা, এখন এম ভরের বস্তুর শেষ গতিশক্তি। এম ভরের বস্তুর শেষ গতিশক্তি সেটা কত? ই কে টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার না? আচ্ছা, এখন আসো, হাফ এম, এই যে ভি ওয়ান এর মানটা দেওয়া আছে না তোমাকে, মানে আমরা বের করছি কত, সেটা -1/3 ইন্টু ইউ ওয়ান, তার উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার সমান সমান, দেখো তো কত আসে এটা, হাফ এম 1/9 ইউ ওয়ান স্কোয়ার আসে না, দেখো তো 1/9 ইউ ওয়ান স্কোয়ার আসে কিনা। আচ্ছা, একটা কাজ করো, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 1/9 ইন্টু 1/2 এম ইউ ওয়ান স্কোয়ার, এভাবে লেখা যায় কিনা? মানে এই 1/9 কে আগে লিখলাম আর 1/2 এম ইউ ওয়ান, সরি ইউ ওয়ান, এটা ইউ ওয়ান, ভি ওয়ান কেন লিখছি, ইউ ওয়ান স্কোয়ার, এটাকে কি লিখলাম পরে লিখলাম, লেখা যায় কিনা? আচ্ছা, হ্যাঁ, দেখো দেখো, এখন এই যে আমরা 1/9 ইন্টু হাফ এম ইউ ওয়ান স্কোয়ার লিখছি, হাফ হাফ এম ইউ ওয়ান স্কোয়ার আসলে কি ছিল? ই কে ওয়ান ছিল না? ই কে ওয়ান ছিল কিনা? এই যে 1/9 ইন্টু এটাকে আমরা লিখতে পারবো ই কে ওয়ান, এটার উপরে এই ই কে ওয়ান লিখতে পারবো, এই পুরোটা মিলেই তো ই কে ওয়ান, তাই কিনা? তাহলে কিন্তু আমরা ই কে টু কে লিখতে পারলাম 1/9 ই কে ওয়ান। দেখো, হ্যাঁ তা তো হবেই, বলতেছো তো গতিশক্তির 8/9 অংশ হারায়, তাহলে গতিশক্তির পরিবর্তন বা কতটুকু গতিশক্তি হারাবে, অতএব গতিশক্তি হারাবে, অতএব গতিশক্তি হারাবে, গতিশক্তি হারাবে কতটুকু গতিশক্তি হারাবে দেখি বলো তো, ই কে টু মাইনাস ই কে ওয়ান, এই পরিমাণ গতিশক্তি হারাবে না? আচ্ছা, গতিশক্তি হারাবে, আমরা ই কে টু মাইনাস ই কে ওয়ান করলে কিন্তু কি আসবে? মাইনাস আসবে, মাইনাস আসবে, কারণ পরেরটা হলো ছোট, আগেরটা হলো বড়, তাহলে তুমি কি করতে পারো, ই কে ওয়ান মাইনাস ই কে টু করলে কিন্তু পজিটিভ মান আসবে, তাহলে যেহেতু আমরা হারাবে লিখছি, তার মানে ই কে ওয়ান মাইনাস ই কে টু লিখতে পারবো, ই কে ওয়ান মাইনাস ই কে টু কতটুকু হারাবে দেখো, ই কে ওয়ান, এটা এভাবে লিখবো আমরা, সমস্যা নেই, ই কে ওয়ান মাইনাস ই কে টু এর মান কত? 1/9 ই কে ওয়ান না? ই কে ওয়ান কমন নাও, কমন নিলে কি থাকে? 1 মাইনাস 1/9 না? তাহলে কত হয়? 8/9 ইন্টু ই কে ওয়ান, আদি গতিশক্তির 8/9 অংশ হারাচ্ছে। কি এসে বলো? হ্যাঁ, সমীকরণের মতোই তো বলছে যে, দেখাও যে সংঘর্ষের পর এম ভরের বস্তুটি তার গতিশক্তির মানে কি, আদি গতিশক্তির কত অংশ হারায়? 8/9 অংশ হারায়। এই যে শেষে আমরা দেখলাম যে আদি গতিশক্তির আসলে 8/9 অংশ হারাচ্ছে। আমাদের এখানে ফার্স্ট ইন্টেনশন হলো শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বাদ দিব, অথবা আদি গতিশক্তি থেকে শেষ গতিশক্তি বাদ দিব, বাদ দিয়ে দেখবো যে আসলে এটা আদি গতিশক্তির 8/9 অংশ হয় কিনা। এজন্য আমরা কি করছি, ফার্স্ট ইন্টেনশনেই আমরা শেষ বেগটা বের করছি, বি ওয়ানটা বের করছি, বি ওয়ান বের করে আমরা এটাকে দেখলাম যে ইউ ওয়ান এর মাধ্যমে প্রকাশ হয়ে যায়। তারপরে আমরা শেষ গতিশক্তি বের করছি, আদি গতিশক্তি বের করছি।
নর্মাল কাজ আদি গতিশক্তি থেকে শেষ গতিশক্তি বাদ দিছি, বাদ দেওয়ার পরে দেখি যে এটা কতটুকু অংশ গতিশক্তি হারাচ্ছে, আদি গতিশক্তির 8/9, বুঝছো? বাকি অংশটুকু জাস্ট ক্যালকুলেশনের পার্ট। হয়েছে? এটা তোলা চলো। যদি কেউ EK2 মাইনাস EK1 করে তখন এটা আসবে -8/9 ইন্টু EK1। ওইটাও হবে মাইনাস, দ্বারা বোঝাচ্ছে যে কি হবে, লেস হবে, মানে কি হবে, গতিশক্তিটা লেস হবে, ওই মাইনাস দ্বারা বোঝাবে গতিশক্তিটা লেস হবে, বুঝছো? যেহেতু আমি হারাবে লিখছি এই জন্য বড়টা থেকে ছোটটা বাদ দিছি, বুঝছো? যখন লিখতে হবে গতিশক্তির পরিবর্তন তখন কত লিখতে হবে আমাকে যেগুলো একটা করে দিতাম মানে আসলে হ্যাঁ বুঝছে না? আচ্ছা এই অঙ্কটা আগে দেখো, এই অঙ্কটা আগে দেখো, পরে তুলো। এটা হলো তোমরা ক্যারাম বোর্ড খেলছো, কি ক্যারাম বোর্ড খেলছো? ক্যারাম বোর্ডে কি হয়, স্ট্রাইক দিয়ে একটা গুটিতে যখন তোমার হচ্ছে হিট করা হয় তখন তোমার ধরো একটা গুটি তো থাকে না, ধরো 2-3টা গুটি থাকে, তাই না? সাপোজ একটা গুটির কথাই চিন্তা করলাম, যে একটা স্ট্রাইক দিয়ে একটা গুটিতে এ করলা, হিট করলা, কি হয় যে স্ট্রাইকটা অন্যদিকে চলে যায়, গুটিটা অন্যদিকে চলে যায়। ধরো এটা হলো সেই স্ট্রাইক, তো স্ট্রাইক থেকে তুমি, এটা হলো একটা গুটি, স্ট্রাইক দিয়ে গুটিকে হিট করলা, দেখা যাচ্ছে এই গুটিটা একদিকে চলে যাবে, স্ট্রাইকটা একদিকে চলে যাবে। এখানে কি সংঘর্ষ হইলো কিনা? সংঘর্ষ হইলো না? এই যে স্ট্রাইকটা যে লাগলো তোমার, হিট করলো, এটা একটা সংঘর্ষ হইলো না? সংঘর্ষ হইলো। আমাকে বলো এই সংঘর্ষটা কি একমাত্রিক সংঘর্ষ হইলো না দ্বিমাত্রিক সংঘর্ষ হইলো? দ্বিমাত্রিক সংঘর্ষ হইলো না? যদি সংঘর্ষের পরেও দুইটাই যদি একই সরল রেখায় চলতো, অর্থাৎ ধরো তুমি স্ট্রাইক দিয়ে, সাপোজ এটা হলো স্ট্রাইক, তুমি স্ট্রাইক দিয়ে এটা একটা গুটিতে আঘাত করলে, হিট করলা, তো দেখা গেল যে স্ট্রাইকটা বাম দিকে চলে আসতেছে আর গুটিটা ডান দিকে চলে যাচ্ছে। এটা কি দেখো তো একই সরল রেখায় কিনা? মানে একমাত্রিক, এটাকে বলা হয় একমাত্রিক সংঘর্ষ। কিন্তু কাজটা হইলো কি, সংঘর্ষের পরে এই স্ট্রাইকটা চলে গেল একদিকে, গুটিটা চলে গেল একদিকে, তখন কি মাত্রা চলে আসতেছে না উপরের দিক নিচের দিক? এটাকে বলা হয় 2D সংঘর্ষ, দ্বিমাত্রিক সংঘর্ষ। কিন্তু এটা 2 ডাইমেনশনাল, অর্থাৎ এখানে কি লাগবে, ভেক্টরের উপাংশ বিভাজন লাগবে, তাই কিনা? ভেক্টর উপাংশ বিভাজন লাগবে। অঙ্কটা তোলো। বেগের সংরক্ষণশীলতার সূত্র একেবারে জাস্ট ভেক্টর ফরমেশনে বসাই দিব। সেটা হলো কি, পি ইনিশিয়াল ভেক্টর সমান সমান কি বসাইতে পারবো, পি ফাইনাল ভেক্টরের সমান, পি ইনিশিয়াল ভেক্টর সমান সমান পি ফাইনাল ভেক্টর। এখন আসো, ইনিশিয়াল ভেক্টরের কি আছে, m1 u1 আর m2 u2। দেখো m1 এর ভর দেওয়া আছে কত গ্রাম, 50 গ্রাম। যেহেতু এগুলো সবগুলাই গ্রামে আছে, অতএব আমাদের কি কেজি করার কোনো প্রয়োজন আছে? কেজি করার কিন্তু কোনো প্রয়োজন নাই। তাহলে এটাকে আমি m1 u1, তাহলে 50 ইন্টু u1 এর মান কত, 2 না? 2। আচ্ছা এটা পুরাটাই কোন ক্যাপ, মানে এক্স অক্ষ বরাবর না, তাহলে কি আসবে, আই ক্যাপ আসবে, কিন্তু আই ক্যাপ। আচ্ছা এর কি কোনো
y অক্ষ বরাবর উপাংশ আছে, এর কিন্তু y অক্ষ বরাবর কোনো উপাংশ নেই, তার মানে জাস্ট আমাদের এটা দিলেই হচ্ছে প্লাস m2, m2 এর মান কত 25 গ্রাম। আচ্ছা এর বেগ কত 0, এরও তো আর x অক্ষ বরাবর y অক্ষ বরাবর কি কোনো উপাংশ আছে নাই, 0ই তো এর। pf এ আসো, এটাই বেশি সহজ। দেখো এই যে 50 গ্রাম ভরের বস্তুটা কোন দিকে যাচ্ছিল, এই দিকে যাচ্ছিল, তাহলে আগে আমি ভরটা লিখে নিই 50। দেখো এর কিন্তু বেগকে আমরা দুই ভাবে করতে পারবো। এর বেগটা কি দুই ভাবে করা যাবে না, উপাংশ বিভাজন করা যাবে না? হ্যাঁ দেখো এই যে আমরা 50 ইন্টু এটা লিখলাম, এটা কোন সূত্র থেকে লিখলাম দেখি বলো তো, m1 u1 ভেক্টর প্লাস m2 u2 ভেক্টর সমান সমান m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর, এই সূত্র থেকে লিখলাম কিনা এটা, যেখানে m1 এর মান বসাইছি, u1 এর মান হলো 2, পুরোটাই x অক্ষ বরাবর, এর জন্য i ক্যাপ, প্লাস m2 এর মান হলো 25, u2 এর মান 0। এখন আসো m1 এর মান হলো 50, এখানে কিন্তু v1 ভেক্টর কি আমাদের জানা আছে, জানা নাই। আচ্ছা v1 ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি এইখান থেকে বলো তো দেখি, 1 cos 30 প্লাস 1 sin 30, প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে না মাইনাস হবে? y অক্ষের উপরের দিকে আমরা প্লাস ধরি, y অক্ষের নিচের দিকে কি হয় মাইনাস, না তাহলে 1 sin 30 কে আমরা কি ধরবো মাইনাস ধরবো কিন্তু। তাহলে v1 ভেক্টরকে আমরা লিখতে পারবো, মোটা দাগে v1 ভেক্টরকে আমরা লিখতে পারবো 1 cos 30, কোন ক্যাপ বরাবর এটা i ক্যাপ, মাইনাস 1 sin 30 j ক্যাপ। ক্লিয়ার? এটার ভেক্টর বিভাজন করে ফেলছি। এখন আসো প্লাস আরেকটা ভর কত 25, এখন 25 ইন্টু কি v2 ভেক্টর, v2 ভেক্টর। প্রথমে যে প্রসেসে করাচ্ছিলাম ওইটা অনেক বড় হয়ে যায় এবং লেন্দি প্রসেস, দরকার নাই, তো আমি তোমাদের এই প্রসেস শিখাইছি, আমার এটা মনেই ছিল না যে এই প্রসেস শিখাইছি, বুঝছো? ওখানে এক্স অক্ষ বরাবর উপাংশ ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিয়ে দুইটার বর্গ করে একটার মান বের করতে হয়, আবার দুটা ভাগ করে থিটার মান বের করতে হয়। ওইটা হলো আগের প্রসেস, ওইটাতে করার কোনো প্রয়োজন নাই, এটা এক লাইনে হয়ে যাবে। তাহলে দেখো তো 50 গুণ 2 কত, 100 আই ক্যাপ না, 100 আই ক্যাপ সমান সমান, দেখো cos 30 এর মান কত, cos 30 এর মান কিন্তু √3/2, তাহলে এটার সাথে গুণ করে দাও, তাহলে 50 ইন্টু √3/2 তার মানে কত 25 √3, কত ক্যাপ আই ক্যাপ, মাইনাস এটা কত আসবে 25, 25 জে ক্যাপ আসবে না, 25 জে ক্যাপ প্লাস 25 v2 ভেক্টর। এখন এই যে সবগুলোকে বাম পাশে পার করে নাও, আমার দরকার v2 বের করা। তাহলে দেখো যেটা আসবে সেটা হচ্ছে 25 v2 ভেক্টর সমান সমান এই যে 100 মাইনাস 25 √3 এত আই ক্যাপ, আর এই যে মাইনাস এটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে প্লাস 25 জে ক্যাপ, তাই কিনা? এখন v2 ভেক্টর সমান সমান এই 25 যদি ওই পাশে চলে যায় ভাগ হয়ে যাবে না, গুণ হিসেবে আছে, তাহলে কি আসবে 100 মাইনাস 25 √3 ডিভাইডেড বাই 25, এই পুরাটা ইন্টু কি আই ক্যাপ প্লাস, দেখো 25 ভাগ 25 মানে কি শুধুমাত্র জে ক্যাপ থাকবে না, শুধুমাত্র জে ক্যাপ থাকবে, এখান থেকে মানও বের করতে পারবা দিকও বের করতে পারবা কিন্তু। তাহলে v2 এর মান দেখি বলো তো, v2 এর মান কত হবে, কিভাবে বের করি আমরা, √, এই যে আই এর সাথে যে সহগ আছে এটার উপরে স্কয়ার, অর্থাৎ 100 মাইনাস 25 √3 ডিভাইডেড বাই 25, এটার উপরে স্কয়ার প্লাস কতর উপরে স্কয়ার 1 এর উপরে স্কয়ার, তাই না? আর থিটা কিভাবে বের করি আমরা, প্রথমে দেখি এটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা কোন কোয়াড্রেন্টে আছে i প্লাস জে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে না, তাহলে tan ইনভার্স y বাই x না, তাহলে থিটা হবে tan ইনভার্স y বাই x, y কোনটা j এর সহগ 1 ডিভাইডেড বাই x এর মান কত, এটা বসায় দাও। দেখো এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কত আসে 4 মাইনাস 4 √3, কিন্তু 4 মাইনাস 4 √3, দেখো কত আসে, এটা আর এটা, এটা মোর ইজিয়ার প্রসেস।
আচ্ছা এখন তাহলে দেখো ক্যালকুলেটরের খেলায় আমরা কি করব, কমপ্লেক্স মোডে নিয়ে যাব, তাই না? আচ্ছা কমপ্লেক্স মোডও লাগবে না, এটা তো এমনিই করা যাবে। রুট ওভার 100 মাইনাস, আচ্ছা এটা তো একবারই লেখা যায়, 4 মাইনাস 4 রুট 3, 4 রুট 3 এটার উপরে স্কোয়ার প্লাস কত আছে 1, তাই না? 1 এর উপরে স্কোয়ার কত আসে 3.09, 3.09, হ্যাঁ। আচ্ছা 25 দ্বারা ভাগ করে দাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখো 25 25 এটা ভাগ করলে শুধু রুট 3 থাকে, শুধু রুট 3 থাকবে। ভালো কথা মনে করে দিছো, এটা কিন্তু শুধু রুট 3 থাকবে, এই যে এটা 4 হবে না কিন্তু। তাহলে কত আসে 2.47, ইয়েস এটাই হবে आंसर 2.47, 2.47। আর থিটা কত হবে, এই যে tan ইনভার্স 1 ডিভাইডেড বাই 4 মাইনাস রুট 3, 2.47 আর এটা হলো 23.79 ডিগ্রি, হ্যাঁ এটাই आंसर 2.47 আর হলো 23.79 ডিগ্রি। তার মানে দ্বিতীয় বল যেটা আছে 25 গ্রামের বল যেটা আছে কত ডিগ্রি কোণে যাবে, এটা 23.79 ডিগ্রি কোণে। বন্দুক, বন্দুক গান, গান। দেখো বন্দুকে কি হয়, বড় একটা বন্দুক আগাই, ধরে নাও এটা বন্দুক, বুঝছো? তো বন্দুকের ভিতরে কি আছে, বুলেট আছে, এটা হলো বুলেট, বুলেট। আচ্ছা দেখো এটা কিন্তু সেই বন্দুক, বড় করে বন্দুক আগাইছি, তাই না? এখন দেখো আচ্ছা এটা হলো বন্দুক আর এটা হলো বুলেট। এখন কথা হলো দেখো, আরে বুঝলেই হইলো, দেখো এখন কথা হলো বন্দুকের ভিতরে বুলেট আছে, তুমি যখন বন্দুকটা ধরে থাকো তখন বন্দুকের আদিবেগ কত থাকে, 0 থাকে। এই যে বন্দুকের ভিতরে যে গুলি আছে এর আদিবেগ কত থাকে, এটাও কিন্তু 0 থাকে, তাই কিনা? মানে দুইটাই স্থির। এরপরে তুমি কি করলা, গান শট করতেছো, তাই না? ট্রিগারটা চাপ দাও, এই যে এখানে একটা ট্রিগার থাকে। এটা কিভাবে কাজ করে জানো, এই যে ট্রিগারটা তুমি যখন চাপ দিবা, ট্রিগার চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা স্প্রিং আছে, কি আছে, স্প্রিং আছে। ওই স্প্রিংটা খুব জোরে তোমার হচ্ছে এই বুলেটে বল দিবে, আঘাত দিবে, বুঝছো? অনেক জোরে আঘাত দিবে। এই জন্যই কি হবে, এই বুলেটটা সামনের দিকে গতিশীল হবে, বুঝছো? এখন কথা হলো দুইটারই আমাদের আদিবেগ কত হইলো, 0। এটা হলো বন্দুক, এর আদিবেগ, আদিবেগ u1 এটা 0। গুলি, গুলির আদিবেগ u2 সমান সমান কত, 0। এখন আসো, যখন ট্রিগারটা করা হইলো, অর্থাৎ এই যে স্প্রিংটা যখন এই গুলির উপরে একটা আঘাত করলো, আঘাত করার পরে কি হবে, গুলিটা সামনের দিকে গতিশীল হবে। আর তখনই কি হয়, এই বন্দুকটা পিছনের দিকে চলে আসে না? এভাবে সামনের দিকে গুলি মারবা, দেখবা যে গুলি তো সামনের দিকে যাচ্ছে বাট বন্দুকটা পিছনের দিকে চলে আসবে। তার মানে দুইটাই কি গতিশীল হইলো কিনা, দুইটারই এখন বেগ আছে কিনা, দুইটারই বেগ আছে। এখন তাহলে আমরা এই যে বন্দুক যেটা আছে সেই বন্দুকের শেষ বেগ, বন্দুকের শেষ বেগ v1 সমান সমান 0, আর গুলির শেষ বেগ, ও সরি v1 সমান সমান সামথিং, এটা তো আমরা জানি না, v1 ধরে নিলাম। আর গুলির শেষ বেগ, গুলির শেষ বেগ কত হবে, আচ্ছা এটা তো হচ্ছে তোমার বন্দুক ছিল, তাই না? এটা v1 ধরে নিছি, তাহলে গুলিরটা কি হবে v2,
V2। আচ্ছা, এখন আসো, এখন কথা হলো এই যে গুলি মানে বন্দুক যেটা আছে সেই বন্দুকের ভরটাকে আমরা ধরে নিলাম M1, আর এই গুলি যেটা আছে এর ভরটাকে ধরে নিলাম আমরা M2। ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? M1U1 প্লাস M2U2 সমান সমান M1V1 প্লাস M2V2। M2V2, তাহলে এই দুটা কি শূন্য না? এখান থেকে দেখি বলতো M1V1 থাকলো প্লাস M2V2 থাকলো, V2 সমান সমান কি লেখা যাবে? V2 সমান সমান কিন্তু লেখা যাবে এইভাবে, মাইনাস M1 ডিভাইডেড বাই M2 ইন্টু V1 লেখা যাবে না? দেখো তো একবারে যদি করি, এটাকে এই পাশে পার করে দাও, তার মানে মাইনাস M1V1, M2 পার করে দাও, তাহলে মাইনাস M1 ডিভাইড বাই M2 ইন্টু V1। দেখো এইগুলা রাশিকে তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে, এই V2 হলো, এই V2 আসলে কিসের বেগ দেখি বলতো? বন্দুকের পশ্চাৎ বেগ না? তোমাদের বইয়ে এটা গুলির শেষ বেগ ছিল। আচ্ছা, তাহলে একটা কাজ করো, এটা বন্দুকেরটা করো। বন্দুকেরটা করলে কি V1 বের করতে হবে না? আমাদের V1 বের করতে হবে, একই কথা মোটামুটি। V1 সমান সমান তাহলে কি হবে দেখি বলো তো? মাইনাস M2 ডিভাইডেড বাই M1 ইন্টু V2 কিনা? তাহলে লেখো বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ এটাকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়, তোমাদের বইয়ে যেভাবে করা আছে, বইয়ে যেভাবে করা আছে বন্দুকের পশ্চাৎ বেগ বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা আছে, সমান সমান মাইনাস ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম। দেখো এই M2 আসলে কিসের ভর ছিল? গুলির ভর ছিল না? এই যে গুলির ভর, গুলি কি ছোট হয় না? এজন্য এটাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করে। গুলি ছোট, ছোট হাতের এম। বন্দুক বড়, সবকিছুই বড়, এমও বড়, ভিও বড়। ক্লিয়ার? ইনটু ছোট হাতের ভি, কারণ গুলি, এটা গুলির বেগ, ছোট হাতের ভি। ক্লিয়ার? তোমাদের বইয়ে এইভাবে সূত্রটা দেওয়া আছে। একেবারে ডিরেক্ট সূত্র বসায় তুমি বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে পারবা। মাইনাস ছোট হাতের এম অর্থাৎ গুলির ভর ডিভাইডেড বাই বন্দুকের ভর ইনটু কি? গুলির বেগ। এটা করলেই কিন্তু তুমি বন্দুকের পশ্চাৎ বেগ। দেখো মাইনাস আসতেছে, মাইনাস আসার মানে কি? বন্দুকটা কি হবে? পিছনের দিকে চলে আসবে। ছোট হাতের ভি। ক্লাস 10-এও ছিল না এটা? ক্লাস 10 ছিল। আচ্ছা, তাহলে এই গুলিটা পিছনের দিকে আসার কারণ কি দেখি বলো তো? ধরো এটা আমি একটা একটা এক্সাম্পল দিয়ে দিই, একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো এই যে গুলি, এই গুলিটার ভর সাপোজ 10 গ্রাম, 10 গ্রাম, আর এ 20